কৃষি উন্নয়নে প্রতি বছর তালিকা করে কৃষকদের কোটি কোটি টাকার সার বীজ প্রণোদনা দেয় সরকার। তবে কৃষকরা ঠিকমতো পায় কিনা সেই বিষয়ে নেই তদারকি। তালিকায় নাম থাকলেও সার বীজ পায় না বেশিরভাগ কৃষক। শুধু কাগজে কলমেই ভরা হয় বিতরণ, পকেট ভরে ইউপি চেয়ারম্যান ও পাট কর্মকর্তাদের। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে সার বীজ লুটপাটের এমন ভয়াবহ চিত্র। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী প্রতিবেদন। কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারকি ইউনিয়নের পাট চাষী তরিকুল শেখ 2024-25 অর্থ বছরে পাট অধিদপ্তর কর্তৃক পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ গ্রহণের তালিকায় 86 নম্বরে নাম রয়েছে তার। তবে তালিকায় নাম থাকলেও সার ও বীজ কিছুই পাননি তিনি। তার বরাদ্দের সার বীজ কোথায় গেছে, কারা উত্তোলন করেছে তাও জানা নেই তার। আমরা অনেক দিন থেকে চাষবাস করছি, কিন্তু আমরা সার তো এরকম কোনোদিনও পাই নাই যে 5 কেজি সারের জন্য অমুক জায়গায় যাও, কিন্তু আমরা কোনো জায়গায় পাইনি। তরিকুল শেখের মতো কুষ্টিয়া সদর উপজেলার 2400 পাট চাষিরই একই অবস্থা। প্রণোদনার তালিকায় নাম থাকলেও সার ও বীজ কিছুই পাননি তারা। তাদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও পাট কর্মকর্তাদের যোগসাজশে লুটপাট করা হয়েছে তাদের প্রণোদনার সার বীজ। কোনো সার এ পর্যন্ত পাইনি। জানা থাকলে পরে আমি অবশ্যই চাতাম যে আমার সার কোথায় গেল। এটা আমি জানতাম যে আমার তালিকায় নাম আছে, কিন্তু আমরা তো এগুলো পাই না। আমরা 20টা কিনা লাগতো না, 60টা কিনা লাগতো না, অনেক টাকা সেভ হতো আর কি। যারা লুটপাটেছেন এই ধরনের জড়িত আছে তাদের অবশ্যই আইনে আওতা আনা হোক। সার ও বীজ হরিলুটের অভিযোগ খোদ দায়িত্বে থাকা ইউপি চেয়ারম্যান ও উপসহকারী পাট কর্মকর্তার বিরুদ্ধে। তবে তারা নিজেদের বাঁচাতে দোষ চাপাচ্ছেন একে অন্যের ওপর। দেখা যায় 5-10 কেজি সার কেউ না পাইলে আমার কাছে এসে না বললে তো আর আমরা খোঁজ নিতে পারিনি। এটা তো আমার জানা নাই। এখন তোমরা খোঁজ কিভাবে নেছো কি না নেছো। সার এবং বীজ এগুলি আমাদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ গ্রহণ করে নিয়ে যায় এবং ইউনিয়ন পরিষদ থেকে এটা বিতরণ করা হয়। এটা বলার তো কোনো অপশন নাই, কারণ দেখা যায় তারা যে আমার কাছ থেকে বীজ সার বুঝে নিয়ে গেছে, এটা তো আমার কাছে একটা ডকুমেন্টারি আছে। সার ও বীজ বিতরণে এমন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। না, ব্যবস্থা তো নিতেই হবে যদি অনিয়ম হয়ে থাকে। আমি ওর সাথে একটু আলাপ করি। আমি তো অতিরিক্ত দায়িত্ব পাবনায় আমার পশ্চিম, অবশ্যই তদন্ত করতে হবে। শুধু আশ্বাস নয়, প্রণোদনার এ সার ও বীজ আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, এমনটাই প্রত্যাশা পাট চাষীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, কুষ্টিয়ায় পাট চাষীদের জন্য বরাদ্দ সার ও বীজ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই হরিলুটের পেছনে কারা আছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ডানা, আসলে আমরা নিউজে যেটি শুনছিলাম যে আসলে প্রতি বছর দেশের এই যে প্রান্তিক যে কৃষক আছে তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকার সার ও বীজ প্রদান করা হয়, কিন্তু সেই সার বীজগুলো আসলে প্রকৃত কৃষকরা পায় কিনা, না কারা হরিলুট করছে, এই অনুসন্ধানেই কিন্তু আমরা নেমেছিলাম। নামার পরে যে বিষয়টা আমরা দেখেছি, যদি আপনাকে একটু জানাই যে গেল বছর অর্থাৎ চলতি বছর 2024-25 সালে যে পাট চাষিরা আছে কুষ্টিয়ার, এদের একটি তালিকা প্রণয়ন করা হয়েছিল। অর্থাৎ কুষ্টিয়া সদর উপজেলায় 2400 কৃষকের একটি তালিকা প্রণয়ন করা হয়েছিল। এই তালিকায় কিন্তু যাদের নাম রয়েছে, একজন কৃষকও কিন্তু সার এবং কোনো ধরনের কোনো বীজ পায়নি। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি এবং মাঠে মাঠে গিয়ে যেটি দেখেছি যে অনেক কৃষক জানেই না যে এই তালিকায় তাদের নাম রয়েছে। আবার যাদের নাম আছে তারাও কিন্তু সার এবং বীজ কোনো কিছুই তারা পায়নি। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে বিষয়টা কি। তারা যেটি আমাদের বলেছে যে আসলে এই যে সার বীজগুলো আসলে ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়েছে এবং এটি কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে অর্থাৎ পাট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এটি বিতরণ করা হয়েছে, কিন্তু তাদেরকে কোনো ধরনের জানানো হয়নি বা তারা এই সার এবং বীজ পায়নি। তা এক কথায় এই যারা এর সাথে জড়িত আছে, দায়িত্বে যারা ছিলেন, যে ইউপি যে চেয়ারম্যানগুলো রয়েছে এবং যারা পাট কর্মকর্তা অর্থাৎ উপসহকারী যে পরিচালকরা রয়েছে পাটের, তারা কিন্তু এগুলো আত্মসাৎ করে দিয়েছে। অর্থাৎ তারা এগুলা নিজেরাই লুটপাট করেছে, হরিলুট করেছে। কৃষকদের প্রণোদনার যে কোটি কোটি টাকা সার এবং বীজ, সেগুলো কিন্তু কৃষকদের কোনো কাজে আসেনি। তারা যেটি বলছে যে আসলে প্রতি বছর কিন্তু কৃষকদের জন্য কোটি কোটি টাকার সরকার প্রণোদনা দেয় কৃষি উন্নয়নের জন্য, কিন্তু আসলে এখানে কৃষকদের কোনো ধরনের কোনো উন্নয়ন হয় না। অর্থাৎ পকেট ভরে কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা এই যে বীজ এবং সারের দেওয়ার দায়িত্বে যে কৃষি কর্মকর্তারা থাকে এবং পাট বিভাগের যারা কর্মকর্তারা থাকে, তাদের পকেট ভরে। আসলে এই জন্য কিন্তু কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কৃষকরা বলছে যে সরকারের বরাদ্দ যে সার ও বীজ সেটি তারা পাচ্ছে না, বরঞ্চ পক্ষান্তর এখানে লাভবান হচ্ছে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা
কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান রয়েছে তারা। আমি এ বিষয়ে যারা উপসহকারী পাট কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে আসলে তারা ইউনিয়ন পরিষদ থেকে তালিকা নিয়েছে এবং তালিকা অনুসারে যে পাট এবং যে বীজ এবং তারা কিন্তু ইউনিয়ন পরিষদে পৌঁছায় দিয়েছে। কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যখন কথা বলি, চেয়ারম্যানরা কিন্তু একটু উল্টো কথা বলছে। অর্থাৎ চেয়ারম্যানদের যেটি দাবি যে আসলে তারা এই বিষয়ে কিছু জানে না, তারা শুধুমাত্র তালিকা প্রণয়ন করেছে। অর্থাৎ তারা তালিকা প্রণয়ন করেছে, কৃষকরা যে পাট অধিদপ্তর রয়েছে অর্থাৎ পাট অফিস রয়েছে সেখান থেকে কিন্তু এই সার এবং বীজগুলা কিন্তু কৃষকরা তুলে এনেছে। তবে আমরা তদন্তে এবং অনুসন্ধানে নেমে যেটি দেখেছি আসলে এখানে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান রয়েছে এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছে তাদের কিন্তু একটি যোগ সাজস্য রয়েছে। অর্থাৎ যোগ সাজস্যের মাধ্যমে কিন্তু এই যে প্রণোদনার যে কোটি কোটি টাকার যে সার এবং বীজ প্রতি বছর কিন্তু লুটপাট হয়ে যাচ্ছে। আর এছাড়াও এই যে চলতি যে মৌসুম চলছে এখানে পেঁয়াজের কুষ্টিয়ায় যে বীজ বিতরণ করা হয়েছিল এই বীজ বিতরণেও কিন্তু ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে কৃষকেরা আমাদের কাছে। অর্থাৎ এখানে যে পেঁয়াজের বীজগুলা দেওয়া হয়েছে একটি নিম্নমানের বীজ দেওয়া হয়েছে এবং কোথায় থেকে কোন কোম্পানির কাছ থেকে এই বীজগুলা কেনা হয়েছে সেটিও কিন্তু সঠিকভাবে কৃষি অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছে তারা আমাদের জানাতে পারেনি। অর্থাৎ আমরা মানে বলতে পারি যে এই যে সরকারের কোটি কোটি টাকার যে প্রণোদনার কৃষকদের মাঝে যে বীজ এবং সার বিতরণের করার কথা সেগুলা কিন্তু একেবারেই হরিলুট হচ্ছে, অর্থাৎ কোনো কাজে আসছে না। আমি যে পেঁয়াজের কথাটি বলছিলাম আসলে এই পেঁয়াজের যে নিম্নমানের বীজটি কৃষি অফিস থেকে দেওয়া হয়েছিল সেটি কিন্তু লাগানোর পরে পেঁয়াজ তো বেরোয়নি, চারাও বেরোয়নি, চারা মরে গেছে। ফলে কৃষক যারা রয়েছে তারা কিন্তু চরম ক্ষতির মুখে পড়ছে। কৃষকদের যেটি দাবি যে আসলে এই যে অনিয়ম এবং দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে তারা। আর এদিকে এই যে পাটের সার বীজ হরিলুটের বিষয়টি নিয়ে আমি জেলা যে পাট কর্মকর্তা রয়েছে অর্থাৎ পাট উন্নয়ন কর্মকর্তা রয়েছে আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে তিনি কুষ্টিয়ায় অতিরিক্ত দায়িত্বে আছেন, মূল তার পোস্টিংটা হচ্ছে পাবনায়, তার কারণে তিনি এখানে দু একদিন বসে এখন তিনি এখানে আসবেন, আসার পরে এখানে যারা উপসহকারী পাট কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, কথা বলার পরে আসলে কতটুকু অনিয়ম হয়েছে বা কি বিষয় হয়েছে এটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। আসলে সর্বসাকুল্যে এটা বলা যায় যে এই যে সরকারের প্রণোদনার যে কৃষকদের জন্য কোটি কোটি টাকার যে বীজ এবং সার এটি কিন্তু কৃষকদের উন্নয়নের জন্য এবং কৃষির উন্নয়নের জন্য প্রদান করা হলেও এখানে কৃষকরা কিন্তু কোনো সুবিধা ভোগ করছে না। অর্থাৎ পকেট ভরছে আসলে এই বীজ এবং সারগুলো বিতরণের সাথে যারা জড়িত সেই ইউপি চেয়ারম্যান এবং কর্মকর্তারা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় পাট চাষিদের জন্য বরাদ্দ সার ও বীজ আত্মসাতের অভিযোগ উঠেছে, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস জুম চাষ। জমি ধানের পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, চাল, কুমড়া, ভুট্টা সহ নানা শাকসবজি চাষ করেন তারা। তবে চাষিরা বেশি লাভ দেখে মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলা সহ নানা মৌসুমি ফল বাগানে আগ্রহী হচ্ছেন। সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে কয়েক কোটি টাকার ফসলহানি হয়ে বিপর্যস্ত কৃষক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়ে কি ভাবছে প্রশাসন, জানাবেন। ডানা, আপনি যেমনটি বলছিলেন যে সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে প্রায় 1500 হেক্টর জমির যে বিভিন্ন ফসল আসলে নিমজ্জিত হয় এর মধ্যে কিন্তু পুরোপুরি 150 হেক্টর জমির ফসল আসলে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত ফসলগুলোর মধ্যে রয়েছে রোপা আমন, শাকসবজি এবং কলা রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, আমি যে এলাকাটিতে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা কয়েকদিন আগে আসলে সৃষ্টি হয়েছিল সে সময় কিন্তু এখানকার যারা রোপা আমন চাষি তারা কিন্তু ধার দেনা করে, আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এবছর যে কাঙ্ক্ষিত বৃষ্টি রোপা আমনের মৌসুমে সেটি কিন্তু ছিল না, যার ফলে কৃষক যারা তারা কিন্তু
কিন্তু ধার দেনা করে এই সেচ দিয়ে আসলে জমি তৈরি করে কিন্তু এই রোপা আমন আসলে রোপণ করেছিলেন। পরে কিন্তু আসলে বন্যায় সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। এছাড়াও কৃষকরা বলছে যে এরকম ক্ষতি হবার কারণে তারা আর এই ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে সম্ভব না। তারা বলছেন যে এই জমিগুলো আসলে পড়েই থাকবে, তারা আর সময় মতো কোনো কিছু করতে পারবে না। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এই বন্যায় কিন্তু কুড়িগ্রামে প্রায় 2000 কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে হঠাৎ অসময়ে যে বন্যা পরিস্থিতি আসলে কুড়িগ্রামে সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু তারা অনেকটা ক্ষতির মুখে পড়েছে। আমরা এই মুহূর্তে একজন এখানে কৃষক রয়েছে, আমরা যদি একটু জানতে চাই যে আপনার আসলে কি কি ফসল ক্ষতি হয়েছে একটু বলবেন। আমাদের এখানে কিছু বন্যা হয়েছে, আমরা ধান লাগাইছি, কিছু পানির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। এখন অনেক ধার দেনা করে ফসলগুলো লাগাইছি। এখন যদি সরকারে আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে তাহলে আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না। তার কারণ এগুলো ফসল আমাদের নষ্ট হয়ে গেছে, সময় মতো তো আর ফসলগুলো ফেলাইতে পারতেছি না। এই হলো বিশেষ কারণ। অনেকে শাকসবজি নষ্ট হয়ে গেছে, বন্যার কারণে অনেক কিছু খাওয়া গেছে। এই পর্যন্ত আমাদের যদিও বন্যা একটু কম হইতো তাহলে আমাদের পক্ষে সম্ভব হইতো। এখন আমাদের কাছে তো অত টাকা পয়সা নাই, এই জন্য আমরা এখানে আর ফসল ফেলাইতে পারতেছি না। এখন যদি সরকার আমাকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ফিরে দাঁড়াতে পারবো, এতটুকুই। ডানা, আপনি আসলে শুনলেন যে কৃষক, যারা ক্ষতিগ্রস্ত কৃষক, তারা বলছেন যে তারা কিন্তু এই অসময় যে বন্যায় তাদের কিন্তু যে ফসলের ক্ষতি হয়েছে, ফসল হবার কারণে তারা কিন্তু নতুন করে যে ঘুরে দাঁড়াবে সেটি কিন্তু তাদের হাতে অর্থকরী না থাকবার কারণে সেটি কিন্তু করতে পারছে না। আমি এই বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যারা জেলায় যে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে প্রায় 2000 কৃষক, তাদের কিন্তু তালিকা তারা করেছেন। তারা বলছেন যে এই তালিকাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা প্রেরণ করেছেন। সরকারিভাবে যদি আসলে এই কৃষকদের পাশে সরকার দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু এই কৃষকদের সহায়তা করবে, এমনটাই কিন্তু বলছে কৃষি বিভাগ। ডানা, এই ছিল কুড়িগ্রাম থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে কয়েক কোটি টাকার ফসলহানি হয়ে বিপর্যস্ত কৃষকরা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস জুম চাষ। জুমে ধানের পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, চাল, কুমড়া, ভুট্টা সহ নানা শাকসবজি চাষ করেন তারা। তবে চাষিরা বেশি লাভ দেখে মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলা সহ নানা মৌসুমী ফল বাগানে আগ্রহী হচ্ছেন। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পার্বত্য 3 জেলার মধ্যে বেশি জুম চাষ হয় বান্দরবানে। তবে ফল চাষে বেশি লাভ দেখে সেদিকে ঝুঁকছেন চাষিরা। তারা বলছেন একই জায়গায় বারবার জুম চাষ করা যায় না বলে মিশ্র ফল বাগান করছেন। এটা নিয়ে আমরা ন্যায্য মূল্য খাওয়া দাওয়ার ঠিক মতো পাচ্ছে না। বর্তমানে জুমটা কেটে ফলজ বাগান লাগাচ্ছি। বর্তমানে জুম চাষ করার মতো নতুন নতুন জায়গা পাইতেছে না। সিজন খেতি করি আর কি, আপনার মিষ্টি কুমড়া, পেঁপে খেতি করে আমরা এই ফলগুলো বিক্রি করে বাজার থেকে চাউল কিনে। পাহাড়ের ঢালে জুম চাষের জায়গা সীমিত। একবার চাষ করার পর 3 বছর অপেক্ষা করতে হয়। জুমের পরিবর্তে মিশ্র ফল বাগানে আগ্রহী হওয়ার এটিও একটি কারণ বলছেন জনপ্রতিনিধিরা। জুমের মধ্যে তীর, গুছিয়া, বেগুন, মরিচ ওগুলো সব একসাথে চাষ করি আর কি। প্রায় 20-30 প্রকার ফসল আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বছর জেলায় জুম চাষ হয়েছে 8360 হেক্টর জমিতে। প্রতি মৌসুমে উপযুক্ত জমি পেলেই আমরা সরিষা, ভুট্টা, চীনাবাদাম, অন্যান্য ফসল, সবজি, তারপরে ধানের মৌসুমে ধান, এগুলোর প্রণোদনা সহযোগিতা আমরা করে থাকি। এবছর জুম চাষের শুরুতে অনাবৃষ্টির কারণে ফলন কম হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 3 দিনে বৃষ্টি, ঝড়ো আবহাওয়া ও বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। ভোগান্তিতে পড়েছেন কৃষি শ্রমিকরা। সাগরে লঘুচাপের প্রভাবেই হচ্ছে বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। কালকে দুপুরের পর থেকে আমরা সেটা পর্যবেক্ষণ করেছি এবং রাত 12টা থেকে সকাল পর্যন্ত এই অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড়ো সহ এই বজ্রপাত অব্যাহত ছিল এবং ঢাকায়
গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা ভারী বর্ষণের আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং এই ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেখছেন দেশ কৃষি সংবাদ। দেখছেন দেশ কৃষি সংবাদ। নড়াইলে অসময়ে তরমুজ চাষ করে হাসি ফুটেছে কৃষকদের মুখে। মাছের ঘের পাড়ে বাঁশের খুঁটি ও জালের ব্যাগে ঝুলছে সুস্বাদু রসালো তরমুজ। কম খরচে বেশি লাভ হওয়ায় অসময়ের তরমুজ চাষে ঝুঁকছেন কৃষকরা। কৃষকদের পরামর্শ সহ সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। নড়াইলের কালিয়া উপজেলায় মাছের ঘেরের পারে বিশেষ জাতের 12 মাসি তরমুজ আবাদ করছেন কৃষকরা। ফলন এবং দাম ভালো হওয়ায় হাসি ফুটছে তাদের মুখে। এই জাতের তরমুজ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। বিশেষ করে তৃপ্তি জাতের তরমুজ বেশি সুস্বাদু। কৃষকরা জানায় প্রতি একর তরমুজ চাষে 15 থেকে 20 হাজার টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। কম খরচে বেশি অসময়ে তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এতে তৈরি হয়েছে কর্মসংস্থান। আছে আমার খুব গাছও ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে এবং আগামীতে আমি বেশি করার চেষ্টা করব। ফলন আসছে, বাজার দরও মোটামুটি ভালো। আমার 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ আছে। বেচা বিক্রি হয়তো 8 থেকে 10 লক্ষ টাকা আমি বেচতে পারবো আশা করি। আমরা সার্বক্ষণিক 9-10 জন লোক এই ঘেরে কাজ করি। আর এখানে আমরা কাজ করে আমাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারি। এবার জেলায় 17 হেক্টর জমিতে 12 মাসি তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 13 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এদিকে চাষিদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। অফ সিজন তরমুজের ব্যাপক চাষ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 17 হেক্টর, আমাদের আবাদ হয়েছে 23 হেক্টর। এ পর্যন্ত প্রায় 60% কর্তন হয়েছে। ফলন ভালো। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে প্রযুক্তিগত দিক এবং কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। প্রযুক্তি ও কৃষি সহায়তা থাকলে অসময়ে তরমুজ চাষে কৃষকরা আরও বেশি লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাঁসের ভাইরাসজনিত সংক্রামক রোগ ডাক প্লেগের বিস্তার ঠেকাতে 2 ধরনের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 2.5 বছরের প্রচেষ্টায় ভ্যাকসিন দুটি উদ্ভাবন করা হয়। পরীক্ষামূলক প্রয়োগে এসেছে সফলতাও। হাঁসের মৃত্যু প্রতিরোধে আগামী বছরের মাঝামাঝি সময়ে ভ্যাকসিন দুটি বিনামূল্যে খামারি পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা জানান গবেষকরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। এবছর দেশে বিভিন্ন প্রজাতির হাঁস উৎপাদন হয়েছে 7 কোটির মতো। বিগত বছরগুলোতে যার সংখ্যা ছিল আরও বেশি। প্রতিনিয়ত ডাক প্লেগ রোগের কারণে যখন হাঁসের মৃত্যু হচ্ছে, তখন তা প্রতিরোধে ভ্যাকসিন তৈরিতে মাঠে নামেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 2023 সালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ডাক্তার মোহাম্মদ বাহানুর রহমানের নেতৃত্বে তারা হাওড় অঞ্চল থেকে ডাক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত হাঁস সংগ্রহ করে শুরু করেন ভ্যাকসিন তৈরির কার্যক্রম। ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ অ্যাটিনিউয়েটেড নামের ভ্যাকসিন দুটির পরীক্ষামূলক প্রয়োগে এসেছে সফলতা। ডাক প্লেগে আক্রান্ত হাঁস আমরা কালেক্ট করি, পরবর্তীতে সেখান থেকে আমরা ভাইরাসটা কালেক্ট করে সেখান থেকে প্রোপাগেট করে আরও তাদের ভিরুলেন্সি চেক করে সবকিছু মানে সায়েন্টিফিক ওয়েতে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা ভ্যাকসিনের দিকে যাই। ভ্যাকসিন দুটি প্রয়োগে মৃত্যু কমে আসলে খামারিরা হাঁস পালনে আরো উৎসাহিত হবে বলে জানান গবেষণা দলের আরেক সদস্য ডাক্তার লাইলা ইয়াসমিন। রিসার্চ সেন্টার আছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে, সেখানে আসলে আমরা এই প্রকল্পের মাধ্যমে সিটকে হস্তান্তর করব এবং প্রযুক্তিটি হস্তান্তর করব। আমাদের হাঁসের মৃত্যু হার কমে আসবে। অ্যান্টিবায়োটিক যে ব্যবহারটা আছে, রোগ হলে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমে আসবে। আর প্রকল্পের প্রধান গবেষক ডাক্তার মোহাম্মদ বাহানুর রহমান বলেন, ভ্যাকসিন দুটি স্বল্প এবং দীর্ঘমেয়াদে কাজ করে। আমরা খুবই আশাবাদী যে এই ভ্যাকসিনটা যদি আমরা খামারির পর্যায়ে নিয়ে যাই, আমাদের প্রান্তিক পর্যায়ে খামারের অবশ্যই উপকৃত হবে এবং ডাকের মর্টালিটি অনেক অংশে কমে যাবে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনই না, শুধু আমরা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন তৈরি করতেছি, অলরেডি কাজ করেছি
সেটার উদ্দেশ্য হলো এই ভ্যাকসিনটা একটু শর্ট টার্ম ইমিউনিটি দিবে, ধরেন ভ্যাকসিন দেওয়ার পরে 6 মাস পর্যন্ত, কিন্তু আবার যদি প্রোটেকশন পেতে চাই হয়তো 6 মাস পরে আবার রিভ্যাকসিনেটেড করতে হবে। লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে চলা এই গবেষণায় উদ্ভাবিত ভ্যাকসিন দুটি প্রান্তিক খামারি পর্যায়ে বিনামূল্যে বিতরণের কথা রয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ কৃষি সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।